হ্যালো মাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মৌসুমি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাত নিঝুম। আজ আমি যে ঘটনা তোমাদের শোনাতে চলেছি তা একটি জিনের ঘটনা। জাস্ট কয়েকদিন আগে শুনতে পেলাম আমার এক পরিচিত দাদার মুখে। ঘটনা শুরু করার আগে তোমাদের একটা অনুরোধ করতে চাই, বন্ধুরা, ঘটনাটা শোনার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ ভিডিওটিকে লাইক করো আর কমেন্ট করে আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে। চলো ঘটনাটা শুরু করা যাক। ঘটনাটি ঘটে 2010-এর ফেব্রুয়ারি মাসে। যার সাথে ঘটনা ঘটেছিল তার নাম বিশু। সে তার ফ্যামিলি নিয়ে কলকাতাতেই থাকে। সেই দাদা 2010-এর ফেব্রুয়ারি মাসে অফিস ট্যুরে যায় দুবাইতে। দুবাইতে পৌঁছে তার 7 জনের একটি টিম নিয়ে ওঠে এক বিশাল হোটেলে। হোটেলটা আগে থেকেই বুক করা ছিল। দুবাইতে তাদের এক বড় কোম্পানির সাথে দুটো ডেটে দুটি মিটিং ফিক্স করা হয়েছিল, আর দুবাই শহরটা ঘুরে দেখতে কিছু সময় লাগবে, তাই সব মিলিয়ে 5 দিনের একটা ট্যুর প্ল্যান করেছিল তারা। গ্রুপে টোটাল 7 জন ছিল, 3 জন লেডিস আর 4 জন জেন্টস, তাই দুটো রুম তারা বুক করেছিল। তাদের জন্য দুটি 4 বেডের রুম বুক করা হয়েছিল। তারা যে যার রুমে গিয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেল, কারণ পরের দিন সকাল 11টায় মিটিং আছে। তাই ব্রেকফাস্ট অর্ডার করে খেয়ে নিয়ে রেডি হয়ে মিটিংয়ের জন্য বেরিয়ে পড়ল। এখানে বলে রাখি, যেই হোটেলে তারা উঠেছিল সেই হোটেলের 2nd ফ্লোরেই মিটিং সেট আপ করা হয়েছিল, আর তাদের রুম ছিল 9th ফ্লোরে। মিটিংয়ের পর সবার একটা পজিটিভ ভাইবস ছিল, সবাই খুব খুশি ছিল। তাই তারা মিটিং শেষ হওয়ার পরেই ঘুরতে বেরোবে এটাই ঠিক হলো। তবে সবার ফর্মাল ড্রেস পরা ছিল, তাই সবাই মানে মেয়েরা 9th ফ্লোরে গেল ড্রেস চেঞ্জ করতে। ছেলেরা নিচেই রইল। ওরা ওদের রুমে এসে ফ্রেশ হয়ে অনেক সময় নিয়ে মেকআপ করতে লাগে। তাদের মধ্যে একটি মেয়ে, তার নাম ছিল সীমা। সে অত মেকআপ ভালোবাসে না, তবে সে পছন্দ করে অনেক সময় ধরে স্নান করতে, আর খুব তীব্র সেন্ট, পারফিউম, আতর এসব খুব পছন্দ করে। সীমা অনেকক্ষণ ধরে স্নান করে তীব্র একটা পারফিউম মেখে বাকি দুজনের জন্য অপেক্ষা করছিল রেডি হয়ে। বাকি 2 জন অনেক সময় ধরে মেকআপ করছিল বলে ওরা আর ওইভাবে বসে থাকতে ভালো লাগছিল না, তাই সে রুম থেকে বেরিয়ে লন দিয়ে একটু হাঁটতে থাকে। বিশাল বড় লন, একদম ঝা চকচকে ফ্লোর। সীমা চলতে থাকে সোজা। চোখ পড়ে তার সোজাসুজি বিশাল বড় কাচের জানালার দিকে। সে এগিয়ে যায় জানালার দিকে। 9th ফ্লোর থেকে সে নিচের দিকে দেখতে থাকে। ওই দিকে 2 জন রেডি হয়ে রুমের বাইরে বেরিয়ে দেখে সীমা জানালার উপরে ওঠার চেষ্টা করছে। তারা সীমার নাম ধরে প্রায় 8 থেকে 10 বার ডাকে। সীমা যেন শুনতেই পারছে না। ওরা দৌড়ে সামনে যায়। ততক্ষণে সীমা জানালার মাঝামাঝি উঠে পড়েছে। ওরা 2 জন সীমার জামা ধরে এক ঝটকায় নিচে নামিয়ে দেয়। সীমা জানালায় কেন উঠেছিল জানতে চাইলে সে বলে ও জানে না কখন কিভাবে সে জানলায় উঠেছিল। সীমা বলল, 9th ফ্লোর দিয়ে নিচের দিকে তাকাতেই দেখলাম বরখা পরা একটা খুব সুন্দর দেখতে একটা মহিলা, তাকেই ভালো করে দেখছিলাম, কিন্তু অত উঁচু জানলায় কি করে উঠলাম সেটা বলতে পারবো না। ওরা কেউ কিছু বুঝতে পারল না। এত দেরি দেখে বাকিরা ওদের কল করে তাড়াতাড়ি নিচে নামার জন্য। ওরা একসাথে নিচে নেমে যায়। সারাটা দিন খুব ভালোভাবে কাটলো সবার। রাত প্রায় 9টা। ওরা সবাই এসে পৌঁছলো হোটেলের কাছে একটা আইসক্রিম পার্লারে। আইসক্রিম খেতে খেতে ওরা গল্প জুড়ে দিল। বিশুদার তখন হঠাৎ করে টয়লেট পায়। হোটেলটা একদম পাশেই ছিল, তাই বিশুদা ওদের বলল, আমি রুমে যাচ্ছি, তোরা গল্প শেষ করে তাড়াতাড়ি চলে আসিস। বিশুদা চলে যাওয়ার 2-1 মিনিটের মধ্যে সীমাও বলল, এই আমিও চলে যাই, আমাকেও ওয়াশরুম যেতে হবে, বলে দৌড়ে গেল বিশুদার পেছন পেছন। অত জোরে দৌড়ে কোনো লাভ হলো না সীমার। সীমা যখন লিফটের সামনে পৌঁছলো তখন বিশুদা লিফট অন করে দিয়েছে। কি আর করবে, সীমা নিচেই দাঁড়িয়ে রইল, কারণ সারাদিন এত ঘোরাঘুরির পরে 9th ফ্লোরে সিঁড়ি দিয়ে ওঠার মতো ক্ষমতা বা শক্তি তার ছিল না। বিশুদা লিফট দিয়ে উঠতে থাকে।
হঠাৎ করে তার শরীরটা ভার হয়ে যায়, শরীরে একটা অস্বস্তি হতে থাকে। সে লক্ষ্য করে 9th ফ্লোরে উঠতে লিফটে যতটা সময় লাগার কথা তার থেকে অনেক ফাস্ট লিফটটা উঠছে। কিন্তু লিফটটা এত ফাস্ট কেন চলছে সেটা বোঝার আগেই লিফটটা গিয়ে থামে 9th ফ্লোরে। লিফটের দরজা খুলতেই সে দেখে সীমা দাঁড়িয়ে আছে। বিশুদা খুবই অবাক হয়। সে বলে, সীমা, তুই এখানে কখন এলি? তুই তো আইসক্রিম। কথা শেষ না হতেই বিশুদার কোনো কথার উত্তর না দিয়েই সীমা লিফটে উঠে পড়ল। বিষয়টা বিশুদাকে খুব চিন্তায় ফেলে। সে তাড়াতাড়ি আগে রুমে ঢুকে ফ্রেশ হয়ে নেয়। তারপর সবার গলার আওয়াজ পেয়ে রুমের দরজা খুলে দেখে সীমা আর তার 2 বান্ধবী তাদের রুমের বাইরে দাঁড়িয়ে আছে, আর তার রুমের বাকি 3 জন সেইখানে দাঁড়িয়ে কথা বলছে। বিশুদা সেইখানে যায়, গিয়ে দেখে সবাই সীমার হাত ধরে ঝাঁকাচ্ছে আর বলছে, সীমা, কিছু তো বল, কি হয়েছে, কি হয়েছে বল না তুই। বিশুদা জানতে চায় সীমা এমনভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে কেন। ওরা তখন বলে, তুমি আইসক্রিম পার্লার থেকে চলে আসার পর 2-1 মিনিটের মধ্যেই সীমাও বলে আমিও ওয়াশরুম যাব, তাই তোমার পিছন পিছন দৌড় লাগায়। আর তার বেশ কিছু সময় পর আমরা আড্ডা দিয়ে যখন হোটেলের লিফটের সামনে আসি তখন দেখি সীমা লিফটের সামনে দাঁড়িয়ে আছে। লিফট খোলা, কিন্তু ও লিফটে না উঠে সোজা লিফটের দিকে তাকিয়ে আছে। ওকে বললাম যে, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন, বিশুদার সাথে যাসনি কেন? কোনো উত্তর না দিয়ে শক্ত হয়ে দাঁড়িয়েছিল, তাই আমরা সবাই ওকে ধরে টানতে টানতে নিয়ে এলাম। বিশুদা চুপ করে সব শুনল। সে যে সীমাকে 9th ফ্লোরে উঠেই দেখেছে সে কথা বলল না, যদি মেয়েরা ভয় পায়, তাই চুপ করে গেল। বলল, তোরা শুয়ে পড় ফ্রেশ হয়ে, আমরা রুমে যাচ্ছি, এই বলে চলে গেল। রুমে গিয়ে বিশুদা বাকি ছেলেদের শেয়ার করলো সেই ঘটনাটা। তোরা বলছিস আমি আইসক্রিম পার্লার থেকে আসার পর 2-1 মিনিট পর সীমা আমার পিছন পিছন এসেছে, কিন্তু জানিস ভাই, প্রথমত লিফট দিয়ে ওঠার সময় আমার খুব অস্বস্তি ফিল হচ্ছিল। দ্বিতীয়ত, লিফটে করে 9th ফ্লোরে উঠতে যা সময় লাগে তার থেকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি। সব থেকে যেটা আমি অবাক হয়েছি, লিফট খুলেই দেখি, 9th ফ্লোরে উঠেই দেখি যে সীমা দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমি চমকে উঠি, ওকে জিজ্ঞাসা করি, তুই কখন এলি? ও কোনো উত্তর দেয় না, সোজা গিয়ে লিফটে ওঠে। আমার খুব জোরে টয়লেট পেয়েছিল, তাই আমি আর কোনো কথা না বলে সোজা রুমে চলে এসেছিলাম। ব্যাপারটা নিয়ে তখন মাথা ঘামাইনি, কিন্তু এখন ব্যাপারটা আমার ঠিক লাগছে না। কথা বলতে বলতেই সবাই ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 1টা নাগাদ বিশুদাদের রুমে জোরে জোরে শব্দ হয়। শব্দের চোটে সবার ঘুম ভেঙে যায়। ওরা ভিতর থেকে সাড়া দেয়, কে কে? শুনতে পায় ওদের টিমের মেয়েরা বলছে, দাদা তাড়াতাড়ি দরজা খোলো। ওরা সবাই ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি দরজা খোলে। দেখে তাদের টিমের বাকি 2 মেয়ে ভয়ে কাঁপছে আর বলছে, দাদা আমাদের রুমে চলো, সীমার কিছু একটা হয়েছে। সবাই মিলে ওদের রুমে যায়। তারা দেখে সীমা ওদের রুমের ড্রেসিং টেবিলের সামনে বসে একটা চেয়ারে বসে আয়নার দিকে তাকিয়ে আরবি ভাষায় কি যেন সব বলে যাচ্ছে। ওরা খুব অবাক হয়, সীমা তো আরবি ভাষার কিছুই জানে না বা বোঝেও না, তবে সে কি করে অনর্গল আরবি ভাষায় কথা বলছে আর কার সাথেই বা বলছে। বিশুদা এগিয়ে আসে সীমার কাছে, সীমার কাঁধে হাত রাখে। সীমা একটু চুপ হয়, তারপর মাথাটা ঘুরিয়ে বিশুদাকে এমন জোরে এক ধাক্কা মারে যে বিশুদা ছিটকে দূরে সরে যায়। সবাই মিলে তাকে ধরে ফেলায়, সে মেঝেতে পড়ে যাওয়া থেকে বাঁচে। আবার বিড়বিড় করে আরবি ভাষায় কথা বলতে থাকে। এবার সবাই মিলে, মানে 6 জন মিলে ওর সামনে যেতেই ও হুঙ্কার দেয়। সবাই সীমার হাত চেপে ধরে, কিন্তু সীমার শক্তির কাছে ওরা হার মানে। কে ওকে ধরে রাখতে পারছে না। সীমার চেহারা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ওদের মধ্যে একজন হোটেল ম্যানেজারকে কল করে, উনি কল ধরেন না, তাই 2 জন সোজা নিচে নেমে গেল কোনো হেল্পের জন্য। গিয়ে দেখলো সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে কথা বলছে। ওরা গিয়ে তাদের কাছে হেল্প চাইল। ওদের সব ঘটনা খুলে বলায় ওরা বলল, শুনে মনে হচ্ছে ওনাকে জিন ধরেছে, কিন্তু সকালের আজানের আগে কিছুই করা যাবে না। পাশে একটা মাজার আছে,
সেখানে সকালে মৌলভী সাহেব আসেন, উনি আপনাদের হেল্প করতে পারবেন। ওরা বলল, কিন্তু এখন কি করা যাবে বলো? ওরা বলল, চলুন আমরা দুজন আপনাদের রুমে যাই। ওরা উপরে গিয়ে দেখে সীমা কেমন যেন নিস্তেজ হয়ে বসে আছে, আর বড় বড় চোখ করে আবার কি যেন আয়নাতে দেখছে। সিকিউরিটি গার্ড বলল, এখন মনে হয় ঠিক আছে, তবে সকাল হওয়া পর্যন্ত আপনারা এইখানে সবাই একসাথে থাকুন। আমি সকাল হতেই মৌলভী সাহেবকে নিয়ে আসব। এই কথা শেষ হতে না হতেই আবার সীমা কেমন যেন মুখ দিয়ে একটা গোংরানো আওয়াজ করতে লাগলো। ওরা বুঝতে পারল মৌলভী সাহেবকে নিয়ে আসা হবে, এই কথাটা তার ভালো লাগলো না। এইবার সিকিউরিটি গার্ড বাকি সবার সাহায্য নিয়ে সীমার দুটো হাত পা চেয়ারের সাথে বেঁধে রেখে নিচে চলে গেল। ভোরের আজান শেষ হতে না হতেই একজন সিকিউরিটি গার্ড মৌলভী সাহেবের কাছে গিয়ে হাজির হলো। সব শুনে মৌলভী সাহেব তার সাথে ওই হোটেলে গেলেন। লিফট দিয়ে ওঠার সময় মৌলভী সাহেব কিছু একটা টের পেলেন। মৌলভী সাহেব সেই রুমে গিয়ে দেখলেন সবাই ভয়ে আতঙ্কে চুপ করে বসে আছে, আর যার হাত পা বাঁধা সে বিড়বিড় করে দাঁত কিরমির করে কি যেন আরবি ভাষায় বলছে। মৌলভী সাহেব সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন, আর বললেন, দরজার সামনে কেউ দাঁড়াবে না, তোমরা একটু সাইড করে দাঁড়াবে। আমি ডাকলে তবেই তোমরা ভেতরে আসবে, তার আগে আসবে না। মৌলভী সাহেবের কথা মতো তারা সবাই বাইরে গিয়ে দাঁড়ায়। তখন ম্যানেজারের কল আসে। তারা এই বিপদে পড়েই তাকে কল করেছিল অত রাতে। সেই কথা শুনে ম্যানেজার লজ্জিত হয়, সেই সময় কল শুনতে পায়নি তার জন্য। কিছু সময় পর ম্যানেজার তাদের সামনে হাজির হন। ওইদিকে রুমের ভেতর থেকে অনেক রকম আওয়াজ আসতে থাকে, অনেক রকম কথার আওয়াজ আসতে থাকে, কিন্তু কেউ সেখানে যায় না। তার ঠিক 10 থেকে 12 মিনিট পরে সেই রুমের ভেতর থেকে বেরিয়ে আসে বরখা পরা একটা মহিলা। ওরা দেখে ভারী অবাক হয়, রুমের ভেতর তো শুধু মৌলভী সাহেব আর সীমা ছিল, তাহলে এই মহিলা কোথা থেকে বেরালো? মহিলাটি রুম থেকে বেরিয়ে কারো সাথে কোনো কথা না বলে সোজা লিফটে গিয়ে ওঠে। রুমের ভেতর থেকে মৌলভী সাহেবের গলা পেয়ে সবাই তাড়াতাড়ি যায়। রুমের ভেতরে গিয়ে দেখে সীমা শুয়ে আছে খাটের উপর। মৌলভী সাহেবের কাছে ওরা জানতে চায়, বোরখা পরা মহিলাটি কে, যে রুম থেকে একটু আগে বেরিয়ে গেল? মৌলভী সাহেব বলেন, এখানে যে শুয়ে আছে সে তোমাদের বন্ধু সীমা, আর যে বেরিয়ে গেছে সে জিন হায়াত। সেই জিন সীমার মধ্যে প্রবেশ করেছিল। তোমরা তোমাদের বন্ধুকে আরবি ভাষা বলতে শুনেছ, আসলে ওর ভিতরে যে জিন ছিল সে বলছিল আরবি ভাষা, আর সেই জন্য তোমাদের বন্ধু খালি চোখে যা দেখতে পারছিল তোমরা তা দেখতে পাওনি। জিন হায়াত বাসা করেছিল ড্রেসিং টেবিলের আয়নায়, তাই আয়নার দিকে তাকিয়ে ও কথা বলছিল। মৌলভী সাহেব আরও বলেন, গতকাল তোমরা যে ঘুরতে গিয়েছিলে তখন তোমাদের বন্ধু সীমা সেই জিনকে সাথে নিয়ে গিয়েছিল। ওরা খুব অবাক হয় এই কথা শুনে। মৌলভী সাহেব বলেন, সীমা যেই উগ্র আতর মেখে স্নান করছিল, অনেকক্ষণ সময় ধরে সে তখন স্নান করছিল এবং চুল খোলা রেখেছিল, সেই বাথরুমেই ছিল সেই জিন হায়াত। জিন হায়াত তখনই ওর শরীরে প্রবেশ করে, আর ওর শরীরে জিন প্রবেশ করার সাথে সাথে ও বেশিক্ষণ আর বাকি দুজন যারা ছিল তাদের সামনে ছিল না, কারণ জিন হায়াত চেয়েছিল সীমাকে একটু আলাদা কোথাও নিয়ে যেতে। তাই সেই রুম থেকে বেরিয়ে ও সোজা খিড়কির সামনে চলে যায় এবং খিড়কি থেকেও দেখতে পায় যে একটা সুন্দরী মহিলাকে। সেই ছিল জিন হায়াত। সেই মহিলাটির এই আতরের গন্ধ অনেক প্রিয় ছিল, তাই সে সীমার প্রতি আকৃষ্ট হয়। প্রতিটা জায়গায় তোমাদের সাথে ঘুরেছে। সীমার ব্যাগে একটা পার্সেল ছিল, তাতে মাংস ছিল। ওরা একটু চুপ করে ভেবে তারপর বলল, হ্যাঁ, সীমার তো মাঝরাতে খিদে পায়, তার জন্য ও একটা আলাদা করে পার্সেল নিয়ে রেখেছিল। মৌলভী সাহেব বলেন, হ্যাঁ, জিন হায়াতের মাংস আর ওই আতর খুব প্রিয় ছিল, তাই দুটো জিনিস একজনের কাছে পেয়ে গেছিল, তাই সীমার শরীরে ও ঘর করতে চেয়েছিল। আর একটা কথা, তোমাদের মধ্যে কোনো ছেলে ওই একই আতর মেখেছে। বিশুদা বলল, আমাকে রাস্তাতে সীমা একটু ওই আতর লাগিয়ে দিয়েছিল। মৌলভী সাহেব বলেন, সেই জিন তোমার শরীরেই সেই আতরের গন্ধের জন্য প্রবেশ করতে যাচ্ছিল। এমন সময় নিচে সীমা লিফটের সামনে এসে দাঁড়ায়, তাই জিন তোমায় ছেড়ে ওর কাছে যায়, কারণ সীমার কাছে ওর পছন্দের দুটো জিনিস ছিল।
তবে জিন হায়াত জিদ্দি ছিল না, তাই সে আমার অনুরোধে সীমার শরীর ছেড়ে দিল। আর কপাল ভালো ছিল যে জিনটা অত জিদ্দি ছিল না। যদি জিদ্দি হতো তাহলে এত সহজেই আমার অনুরোধ সে মানত না। ততক্ষণে সীমার একটু জ্ঞান ফিরে আসে। সীমার সাথে হয়ে যাওয়া প্রতিটা মুহূর্ত সীমার মনে পড়ে যায়। সীমা মৌলভী সাহেবের সামনে হাত জোর করে বলে, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব জানি না। মৌলভী সাহেব হাসতে হাসতে বলেন, ধন্যবাদ দিতে হবে না, তবে আমায় যেন বকো না। সীমা বলল, কেন বকবো? মৌলভী সাহেব বলেন, তোমার শখের আতর আর তোমার পার্সেল, দুটো জিনিস আমি তাকে দিয়ে দিয়েছি, কারণ সে খুব গরিব ছিল। সেই জিন, তার নাম ছিল হায়াত। সে খুব গরিব থাকায় তার শখের এই দুটো জিনিস সে কোনোদিন ব্যবহার করতে পারেনি, তাই তার এই দুটো জিনিসের উপর লোভ ছিল। তাই যখন আমি তাকে তোমার শরীর ছাড়তে বললাম, সে আমার কাছে এই দুটো জিনিসই চাইল, তোমার আতর আর তোমার ব্যাগে রাখা মাংসের পার্সেল। সীমা মৌলভী সাহেবের হাত দুটো ধরে বলল, আপনার উপকার কখনোই ভুলব না। মৌলভী সাহেব বিশুদা আর সীমার মাথায় মন্ত্র পড়ে ফুঁক দিতে থাকেন, আর ওনার নিয়ে আসা জল মন্ত্র পড়ে পুরো রুমে ছিটিয়ে দেন। তারপর বলেন, তোমাদের আর কোনো চিন্তার কারণ নেই, তোমরা সারা রাত ঘুমাওনি, একটু ঘুমিয়ে নাও। এই কথা বলে উনি চলে গেলেন। এরপর সীমা বা ওদের টিমের কারো কোনো প্রবলেম হয়নি। তারা তাদের অফিসিয়াল কাজ শেষ করে তাদের দেশ অর্থাৎ ইন্ডিয়ায় ফিরে এলেন। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ। এখানে সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়।